তাজনুবা জাবিনও বলেছেন যে এনসিপি জামায়াতে যোগ দিয়ে জুলাই বেছে দিল এমন অভিযোগ করেছেন নেটিজনরা। কৌশলে জামায়াতের হাতে পুরো জুলাইকে তুলে দেওয়া হয়েছে, ওনার একটা মন্তব্য। আর একটা প্রশ্ন আমারও জানা, এনসিপির নেটিজনরা বলছেন এনসিপির বেশিরভাগ নেতাই শিবিরের জামাত শিবিরের অনুসারী। কিছুদিন আগে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়া তিনিও বলেছিলেন জন্ম নিয়ে বাপের সাথে পাল্লা দিও না। তার বক্তব্য কি আসলে কি সত্য হতে যাচ্ছে কিনা? আহ, আপনার কথার মধ্যেই তো অনেকগুলো উত্তর, পরোক্ষভাবে উত্তরটা দেওয়া আছে। প্রথমত আহ, আমি কোনোটাকে পুরোপুরি আমি নাকচ করছি না। প্রত্যেকের বক্তব্যের মধ্যে কিছু কিছু সত্যতা আছে। এনসিপির যে নেত্রীরা যারা নানা মন্তব্য করেছেন, লিখেছেন, কেউ পদত্যাগ করেছেন, কেউ সমালোচনা করেছেন, কেউ বিক্ষোভ করেছেন, প্রত্যেকের বক্তব্যের মধ্যে কিছু কিছু সত্যতা আছে। আর তবে আমি অন্য একটা প্রসঙ্গে এখানে যেটা কথা বলতে চাই যে এদিক থেকে আমাদের এখানে নির্বাচন যখন আসে, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নানা আলোচনা, নানা রাজনীতি, রাজনৈতিক ভিন্নতা, আইডেন্টিটি, বহু বিষয় দেখি। নির্বাচন যত এগিয়ে আসে তত বেশি নির্বাচন কেন্দ্রিক সমীকরণ, ভোট কেন্দ্রিক সমীকরণ, জোট পাল্টা জোট, নির্বাচন কেন্দ্রিক মেরুকরণ। এখানে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে অভিজ্ঞতা, এখানে নীতি, আদর্শ, কর্মসূচি এটা খুব বেশি কেউ আমলে নেয় না। এটা তখন দাঁড়িয়ে সকল যায় রাজনীতিবিদদের বিষয় বলছেন। এটা প্রায় অধিকাংশ ক্ষেত্রে, আমি বলছি বিপুল অধিকাংশ ক্ষেত্রে দেখবেন নির্বাচনের পরে আবার আপনি নীতিকথা শুনবেন, আবার আপনি আদর্শবাদিতার কথা শুনবেন। নির্বাচনের 6 মাস আগে শুনেছেন, 3 মাস আগে শুনেছেন, কিন্তু নির্বাচন তো এগিয়ে আসলো, দেখবেন সেগুলাকে বস্তার মধ্যে বন্দি করে বাক্স পেট্রার মধ্যে তালাবন্দি দিয়ে এখন ইঁদুর দৌড় শুরু হয়েছে। যে কোনোভাবে পার্লামেন্টে সিট চাই, যে কোনোভাবে পার্লামেন্টে যাওয়া চাই। একটু আগে বলছিলাম না, এই যাওয়ার সাথে অর্থবিত্ত ক্ষমতার একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। একটা হেজিমনি, একটা ফাইন্যান্সিয়াল হেজিমনি, সোশ্যাল হেজিমনি, কালচারাল হেজিমনি তৈরি করবার একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। এবং এত বড় জাগরণ অভ্যুত্থানের পরে রাজনীতির যে গুণগত সংস্কার হবার প্রশ্ন ছিল, ওই যে বলেন আমাকে কালকে এক টেলিভিশন প্রশ্ন করেছে, তাহলে কি রাজনীতির শেষ কথা বলে কিছু নাই? আমি বলেছি শেষ কথাটা আছে। ইডিওলজি, পলিটিক্স, এজেন্ডা, কর্মসূচি আছে। হ্যাঁ, ইলেকশনের পলিটিক্সে অ্যাকোমোডেশন থাকে, অ্যাডজাস্টমেন্ট থাকে, এখানে যৌথবদ্ধতা থাকে, জোটের রাজনীতিটা থাকে। কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনপি বা আমার গণতন্ত্র মঞ্চ বিএনপির সঙ্গে যখন সমঝোতা করছি, আমি আমার অতীত রাজনীতিকে বাক্স পেট্রার মধ্যে ভরে রেখে আমি নিশ্চয়ই বিএনপির সঙ্গে বোঝাপড়ায় যাইনি। একইভাবে বিএনপির জন্য কথাটা সত্য। ফলে আমাদের কমন জায়গায় আমাদের মিল আছে। ৩১ দফা আমরা বলেছি, অনেকগুলো জিনিস জুলাই সনদে এসছে, কিছু আসেনি। এর বাইরে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইডিওলজি আছে, পলিটিক্স আছে, বিএনপির আছে, সকল দলেরই আছে। কিন্তু যে কথাটা আমি আপনার বলার জন্য বললাম, ধরুন এই যে জুলাই, আপনি এনসিপিকে কেবলমাত্র জুলাইয়ের একমাত্র দাবিদার বলাটা এটা হচ্ছে তথ্যভিত্তিক না। ফ্রন্টলাইনারদের গুরুত্বপূর্ণ অনেকে এনসিপিতে আছেন, কথাটা এভাবে বললে নেতৃত্ব দেওয়া, তথ্যভিত্তিক বলা হয়। এর বাইরে শত শত তরুণরা আছে, যুবকরা আছে, জনতা যারা এনসিপির সঙ্গে যুক্ত না, যারা নানা দলের মধ্যে আছে, এবং যারা বিভিন্ন ছাত্র সংগঠন, যুব সংগঠন, রাজনৈতিক দলের মধ্যে আছে। আপনারা যখন এভাবে হাজির করেন তখন একটা ভুল তথ্য যায়, ভুল ব্যাখ্যাটা যায়। আরেকটা হলো যে আমি বলতে চাই, এই তরুণদেরকে বহু আগেই তাদেরকে বিপথে নেওয়া হয়েছে। সরকার আশ্রয় প্রশ্রয় থেকে বুকে পিঠে কোলে করে যখন একটা দলকে তৈরি করা হয়েছে, বহু আগেই তাদের ব্যাপারে নেতিবাচক বার্তা গেছে। আমি ব্যতিক্রম নাম বলতে পারবো না, অধিকাংশের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কমিশন, টেন্ডার, বহু বহু কিছু। এটা তারাই পরস্পরের বিরুদ্ধে তারাই উত্থাপন করেছে, এটা অন্য কাউকে বলতে হয়নি এটা। এবং যে জন্য সরকার বিব্রত হয়েছে, এবং এগুলো হয়েছে সরকারের ছত্র ছায়াতে। ফলে এবং তাদের এবং ধারণা করা কিন্তু তারা একটা মধ্যপন্থী, একটা লিবারেল, ডেমোক্রেটিক, প্রোগ্রেসিভ বা একটা এই ধরনের একটা উদারনৈতিক রাজনীতি করবেন। কিন্তু তাদের এই যে এখন নির্বাচনের কৌশলের নামে যেটা হয়েছে, যেটুকু তাদের যদি নীতি আদর্শ যদি বোঝা যায়, যদি আপনি গবেষণা করে বের করতে পারেন,
কৌশলের নামে বাস্তবে কোনো নীতি আদর্শ বলে কিছু থাকছে না। তাদেরও দাঁড়িয়েছে যে কোনোভাবে পার্লামেন্টে যাওয়া চাই, ওঠা চাই, বসা চাই, তাদের পরবর্তী উত্তরণের জন্য। হ্যাঁ, তাদের ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি আছে সবচেয়ে বেশি, নিশ্চয়ই ব্যাপারে আমরা অনেক সংবেদনশীল। সামগ্রিকভাবে আমাদের সবার জন্যই আছে সেটা। জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে ছিলেন, দল হিসাবে, ব্যক্তি হিসাবে, সামাজিক অংশ হিসেবে, গুরুত্বপূর্ণ হলো নীতিনিষ্ঠতার কোনো জায়গা থাকছে না। এটাই হলো অর্থাৎ মানে রাজনীতি যে দারিদ্র, রাজনীতির কোনো ইথিক্যাল মোরাল স্ট্যান্ডার্ড ন্যূনতম কোনো জায়গাটা থাকছে না। এবং দুর্ভাগ্যজনকভাবে এটাকে আপনি মানে এটার নাম কি বলবেন, এবং এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কোনো বড় কোনো ভালো কোনো বার্তা দিচ্ছে না। তারপরও আমি অপটিমিস্টিক মানুষ, আশাবাদী হতে চাই এই জায়গা থেকে। আমাদের তরুণরা আছে না, অনেকে আমরা ওই মরিচিকার পেছনে আমরা ছুটছি, মনে করি যে এখানে পানি আছে, আরেকটু দূর গেলে আমরা পানি পাবো। এরকম একটা মরিচিকার পিছনে হাঁটতে যে অনেকে বর্তমানের সাথে ভবিষ্যৎটাকেও তারা কিন্তু নষ্ট করে ফেলছেন। বরঞ্চ এরা যদি ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতো বর্তমানে হচ্ছে ভবিষ্যতে, এদের অনেক বড় একটা সম্ভাবনার জায়গাটা তৈরি হতো। সেই সম্ভাবনাকে এখন কিন্তু প্রশ্নবিদ্ধ, সেই সম্ভাবনা এখন কিন্তু অনেকখানি কিন্তু নষ্ট হয়ে যাবার পর্যায়ে এখন তৈরি হয়েছে। জামায়াতের সাথে ভবিষ্যতে বলা যাবে, ভবিষ্যতে আরো রাজনীতি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে জামায়াতের সাথে আবহানা রাজ্জাকী ভাই একটু বলতে চেষ্টা করেছেন, কর্নেল অলি আহমেদের মতো বীর বিক্রম তিনি যুক্ত হয়েছেন, আবার কিছুদিন আগে মেজর আখতারুজ্জামান জামায়াতের হয়ে যুক্ত হয়েছেন। এই যে জামায়াত ইসলামের বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী একটা তকমা আছে, এখন কি তারাও কি বলার সুযোগ পাবে তারাও মুক্তিযুদ্ধের দল? না না না, আমি রাজ্জাকের একটা আর্গুমেন্ট খুব আমি আজকে খুব পছন্দ করেছি। ওনারা যুক্ত হলো বলে জামাত ইসলামের ৭১ সালে ভূমিকা কিন্তু নাকচ হয়ে যাবে না, এই কথাটা পরিষ্কার বোঝা দরকার। আরও যদি ১০ গন্ডা মুক্তিযোদ্ধা যুক্ত হয় তাতে কিন্তু ওই পানি কিন্তু পবিত্র কিন্তু হয়ে উঠবে না, এ কথাটা পরিষ্কার কিন্তু মাথায় কিন্তু নেওয়া দরকার। আপনি মুক্তিযোদ্ধা একটা প্রশ্ন, কিন্তু আপনি এখন সেটা তো আপনার ওই যে বলেন না, মানে আপনার আমল আপনার কাছে। এখন মেজর আখতারুজ্জামান, আপনি যে দুজনের নাম বললেন, আমি তো কর্নেল অলিকে আমি শ্রদ্ধা করি, আমার সাথে 1-to-1 যোগাযোগ সম্পর্ক আছে। তার এই ৮৭-৮৮ বছর বয়সে ওনার এই ডিগবাজি খাবার কেন দরকার হলো, এবং এটাতে রাজনীতির মধ্যে আমি অন্য কথা বাদ দেন, তরুণ প্রজন্মের কাছে কোনো আইকন থাকছে না, কোনো আদর্শ থাকছে না। মানে দরকার হচ্ছে, ঠিক আছে বিএনপির সাথে হলো না, তাহলে এখন দেখি জামাতের কিছু বাধা ভোট আছে, ওদের সঙ্গে নৌকাটা যুক্ত করে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাক। মানে আপনার সারা জীবনের লড়াই। কর্নেল অলি আমাদের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ একজন মানুষ, জিয়া রহমানের সাথে তিনি খুব ক্লোজ একজন অ্যাসোসিয়েটস, বিএনপির ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফাউন্ডার্স। তো সেই মানুষ যখন এখন যাচ্ছে, তাতে জামাতের জন্য হয়তো কিছু ইনপুট যুক্ত হচ্ছে, তাতে ভবিষ্যৎ রাজনীতির জন্য, রাজনীতি যেটা কেনা বেচার বিষয়, এই কেনা বেচার বিষয়টা সামনে চলে। এবং কোরবানির সময় দেখছেন না, ওই যে গরুর হাটে মানুষ গরু ছাগল কেনা বেচা করে, দুর্ভাগ্যজনকভাবে রাজনীতি এমন জায়গায় গেছে, কোরবানির হাতের গরু ছাগলের মতন এখন এখন কেনা বেচা হচ্ছে। কেনা বেচাটা কত মূল্য হচ্ছে, কিছু জিনিস আপনি দেখতে পান, আর অধিকাংশ জিনিসটা আপনার কিন্তু জানার কিন্তু সুযোগ নেই। এটি হলো দুর্ভাগ্যের জায়গা। ধন্যবাদ আপনাকে আবহানা রাজ্জাকী। যেহেতু ভাই একটুখানি বলেছেন সাইফুল ভাই যে আরপিও সংশোধনের কারণ, মানে আরপিও সংশোধনের পর যেহেতু নিজেদের প্রতিক্রিয়া করতে হবে নির্বাচন, আরপিও সংশোধন হওয়ার কারণে আলটিমেটলি বিএনপিরই লাভ হলো কেন, যার বিএনপিতে যুক্ত হতে অনেকে দল বিলুপ্ত করতে হচ্ছে অনেকের? আমি এটা বলতে পারবো না বিএনপির লাভ হইল না লোকসান হইল। আমরা অতীতে যেটা দেখছি সেটা কি, অতীতে ছিল আওয়ামী লীগের সাথে 14 দলীয় জোট, বিএনপি ছিল 4 দলীয় জোট। হ্যাঁ, এখন আওয়ামী লীগ মাঠে নাই, এখন হইলো বিএনপির সাথে একটা জোট আছে কিছু দলের, আর জামাতের সাথেও জোট আছে।